ভারত সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রক এবং দূরদর্শন শান্তিনিকেতন নিবেদিত কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। কৃষক বন্ধুরা প্রচুর পরিমাণে ফসল উৎপাদন করা সত্ত্বেও নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন। কী ধরনের সমস্যা, কেন এই সমস্যা, এই নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশেষজ্ঞ ডক্টর নিশীথ মণ্ডল, সহকৃষি অধিকর্তা, কৃষি অর্থনীতি। নমস্কার দাদা। আজকে আমাদের আলোচনার বিষয় শস্য উৎপাদনে গড় মূল্য পেতে চাষিদের করণীয় কি। এই যে বিভিন্ন ফসল কৃষক বন্ধুরা উৎপন্ন করছেন কিন্তু সঠিক মূল্য তারা নির্ধারণ করতে পারছেন না, এটা কেন হয়ে থাকে? আচ্ছা, প্রথমেই আমাদের দেখতে হবে চাষি ভাইদেরকে কিন্তু তার যে বাজারের যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী কিন্তু ফসল ফলানোর একটা দরকার। এবং এই জন্য আমাদের যে ভারত সরকারের মার্কেট রিসার্চ অ্যান্ড ইনফরমেশন নেটওয়ার্ক 2000 সালে একটা এসছে একমার্ক নেটওয়ার্ক বলে, তারা কিন্তু কোন ফসলের কি দাম, কোথায় কি সাপ্লাই, কি ডিমান্ড, কি ধরনের চাহিদা আছে, তার স্ট্যাটাস কি, সেগুলো জানিয়ে দিচ্ছে। সেই অনুযায়ী চাষিবাদেরকে কিন্তু প্ল্যানিং করতে হবে। এবং শুধুমাত্র মনোকালচার বা একটা ফসল লাগালে হবে না, সেখানে যেমন একদিকে দানা শস্যের চাষ চাষিভাইকে করতে হবে, অন্যদিকে যে মানে অসময়ের যে সবজি যেগুলো থেকে চাষিভাইরা বাজারজাত করতে পারলে বেশি দাম পাবেন, সেই ধরনের সবজির চাষের দিকে একটু ব্যবস্থা নিতে হবে। প্লাস হচ্ছে কিছু কিছু ফল রয়েছে, সেই ফলগুলো কিন্তু চাষ করা যেতে পারে। শুধুমাত্র যদি একটাই ধানের উপর নির্ভর করেই কিন্তু আমরা চাষিভাইরা কিন্তু তাদের সঠিক দাম পেতে অসুবিধা, কারণ প্রচুর পরিমাণে ধান, একই জাতের ধান উৎপন্ন হওয়ার ফলে সেটা বাজারে কিন্তু গ্লাট হয়ে যাচ্ছে। এই জন্য তাদেরকে একটা প্ল্যানিং, পূর্ব পরিকল্পনা নিয়ে যদি সঠিকভাবে বাজারের চাহিদা অনুযায়ী তারা মানে ফসল ফলাতে পারেন, তাহলে মনে হয় ফসলের যে মানে দাম পেতে যে অসুবিধা হচ্ছে সেটা কোনোভাবেই মানে অসুবিধার সম্মুখীন হতে হবে না। আর কি কি করণীয় তাদের আছে এই দাম পাওয়ার জন্য? এবং এই দাম পাওয়ার জন্য আমাদের যে বিশেষ করে যে সরকারি স্তরে আমরা দেখেছি যে চাষিভাইরা যে প্রোডাকশন করছেন তার কনজিউমার্স রিটেল প্রাইসের ক্ষেত্রে মাত্র 25 থেকে 60% তারা কিন্তু কমোডিটির শেয়ার করছেন। অথচ দেখা যাচ্ছে পোস্ট হারভেস্ট, বিশেষ করে সবজি এবং ফলের ক্ষেত্রে 25 থেকে 40% যা প্রডিউস হচ্ছে সেটা নষ্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ সেটা কিন্তু বাজারজাত করতে গিয়ে বা অন্যান্য মানে দূরবর্তী মার্কেটে পাঠাতে গিয়ে কিন্তু চাষি ভাইরা সেটা নষ্ট করে ফেলছেন। এছাড়াও দেখা যাচ্ছে যে আমাদের শতকরা 2% মাত্র ফল সবজিকে তারা মানে আপনার প্রসেস করতে পারছেন। আর দানা শস্যের ক্ষেত্রে 25% দানা শস্য যেটা আমরা দেখছি মাত্র সায়েন্টিফিক্যালি স্টোর করা যাচ্ছে, বাকেটে কিন্তু চাষি ভাইরা স্টোর করতে পারছেন না। এই জন্য আমাদের কিছু গোডাউনের অপ্রতুলতা রয়েছে। তবে দেখা যাচ্ছে সেখানে প্রতিটি ব্লক লেভেলে বা এতে আমাদের বর্তমান সরকারের অনুপ্রেরণায় এখন গোডাউন তৈরি করার চেষ্টা হচ্ছে, রুরাল গোডাউন বা কৃষিজ গোডাউন সেখানে রাখা যেতে পারে। এছাড়াও যে চাষিবাজারকে সবজিগুলোকে বিশেষ করে মার্কেটিং করার আগে সেগুলোকে স্ট্যান্ডার্ডাইজ বা গ্রেডিং করা খুব জরুরি, কারণ গ্রেডেশন এই গ্রেডিং, আমি আসছিলাম এই প্রসঙ্গে। গ্রেডিং বা স্ট্যান্ডার্ডাইজেশন শব্দগুলো তো আমরা প্রায় শুনতে পাই। গ্রেডিং মানে আমরা বলতে পারি খুব সোজা বাংলায় যে গড় নির্ধারণ বা কিভাবে এটাকে মানে মূল্যটা কিভাবে নির্ধারণ করবে, তো সেটা কি মানে কেন প্রয়োজন সেটা? হ্যাঁ, দেখুন যে আমরা এখানে বলতে পারি যে গ্রেডিংটা মানে যেটা হচ্ছে আমরা খুব সহজ বাংলায় বলতে পারি যে ভাগ করে দেওয়া বিভিন্ন মানে ক্লাস অনুযায়ী। কারণ আমরা যে ফসলটা ফলাচ্ছি, ধরুন একটা যে আলুর ক্ষেত্রে ধরা যাক, যে আলুর তো বিভিন্ন সাইজ আছে, বিভিন্ন জাত আছে। তো আমরা যদি সেই বিভিন্ন সেই সাইজ অনুযায়ী যদি একটা মানে ভাগ করি, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যেগুলো স্ট্যান্ডার্ড সাইজের 200 গ্রামের উপরে সাইজ, 50 গ্রামের উপরে সাইজ, 20 গ্রামের উপরে সাইজ, বিভিন্ন কাজের উপযোগী সাইজ হচ্ছে এবং সেখানে একটা ভ্যালু এডিশন হচ্ছে। এবং যদি সবগুলো একসাথে থাকে বা ওখানে অনেক সময় রোগ পোকা আক্রান্ত ফসলটাও থেকে যাচ্ছে, সেটা থাকলে তার কিন্তু যে বাজার মূল্য অনেকটা কম হয়। মানে ভালো এবং খারাপটাকে আলাদা আলাদা করে গ্রেডিং ক্রেতা এবং মার্কেট অনুযায়ী যদি আমাদের গ্রেডিংটা করতে পারি, তাহলে সেক্ষেত্রে আমরা যে ফসলটা ফলাচ্ছি সেটা কিন্তু আমাদের আরও তার মূল্যটা আরও বাড়াতে পারছি। প্লাস হচ্ছে যে ধরুন গ্রেডিংয়ের স্ট্যান্ডার্ডের ফলে আমরা কি করছি না, সেই কমোডিটিটাকে বিভিন্ন আকারে মানে বাজারিকরণ করার একটা প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। আর তাছাড়া এখানে আপনার স্ট্যান্ডার্ডাইজ করার ফলে কি হচ্ছে না, প্রত্যেকটা কোয়ালিটির মধ্যে যে ভ্যারিয়েশন রয়েছে, আমরা এই ধরুন এই গ্রেডের এই একটা রয়েছে, অমুক গ্রেডের রয়েছে, বিভিন্ন গ্রেড ওয়াইজ যে ভ্যারিয়েশনটা সেটা কিন্তু আমরা বুঝতে পারবো। এবং সেখানে দেখা যাচ্ছে কনজিউমার প্রাইসটাও আলটিমেটলি কিন্তু চাষি বেশি পাবে, যেটা ওনারা পাচ্ছিলেন না। আর হচ্ছে যে আপনার যেটা হচ্ছে যে
বিভিন্ন ইন্ডেক্স আমাদের বিভিন্ন সরকারি তরফ থেকে আর কি, রাজ্য সরকার বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে বিভিন্ন ইন্ডেক্সেও কিন্তু দেওয়া আছে, মানে প্রত্যেকটা গ্রেড ওয়াইজ। এবং সেই ইন্ডেক্সের ফলে কি হচ্ছে না, প্রত্যেকটা প্রোডাক্টের যে বাজার যত করছি, হ্যাঁ, সেই বাজারের প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু তার যে এক্সেলেন্সি, তার যে গুণগত মান, তার উৎকর্ষ সম্বন্ধে চাষি ভাইরা বা আমরা সেখানে জানাতে পারবো। এই জন্য কিন্তু আমাদের তরফ থেকে বিভিন্ন প্রচার, মানে মিডিয়ার মধ্যে প্রচার চলছে, দূরদর্শনের মধ্যে প্রচার চলছে, আমাদের ডিপার্টমেন্টাল প্রচার চলছে, পত্রপত্রিকা প্রচার চলছে, যাতে কিনা চাষি ভাইরা গ্রেডেশন স্ট্যান্ডার্ডাইজেশন করে, হ্যাঁ, তার যে উৎপাদিত ফসলটাকে একটা বাজারের জন্য রেডিমেড মানে ইউজ করতে পারেন বিভিন্ন কনজিউমার, সেটা কিন্তু ব্যবস্থা চলছে আর কি। আচ্ছা, এই যে উৎপাদিত ফসল এগুলোকে ধরুন যদি কেউ রপ্তানি যোগ্য করে তুলতে গেলে সেক্ষেত্রে কৃষক বন্ধুরা কি করবেন? হ্যাঁ, রপ্তানি যোগ্য করতে হলে কিন্তু প্রথমেই যে ফসল যেটা মানে প্রডিউস হলো, তৈরি হলো, সেটাকে হারভেস্ট করার পরে সেখানে কিন্তু ছায়াযুক্ত স্থানে তাকে প্রথমেই বাছাই পর বা গ্রেডেশন করতে হবে। এবং সেখানে দেখা যাচ্ছে রোগগ্রস্ত বা স্যানিটারি মেজাজ, ফাইটোস্যানিটারি মেজাজ যেগুলো রোগগ্রস্ত, পোকা লেগে রয়েছে, সেগুলোকে কিন্তু আলাদা করে রাখতে হবে। এবং যেগুলো ভালো সেগুলোকে পরিষ্কার করে রাখার পর ছায়া হালকা করে শুকিয়ে তার যে ময়েশ্চার পার্সেন্টেজ, কতটা আর্দ্রতা রয়েছে, এইসবগুলো সব টেস্ট করতে হয়। এবং দেখার পরে দেখা যাচ্ছে যেগুলো আমরা বিদেশে পাঠাবো, বিদেশে রপ্তানিযোগ্য করতে হলে কিন্তু তার কিছু ইন্ডেক্স রয়েছে, কোডেক্স ইন্ডেক্স বা আমাদের একমার্ক ইন্ডেক্স বা আইএসও যে 9000 স্ট্যান্ডার্ডগুলো রয়েছে, সেই ইন্ডেক্সিং অনুযায়ী সেগুলোকে কিন্তু সেই জায়গায় নিয়ে যেতে হবে। তার জন্য কিছু আমাদের যে হেলথ হ্যাজার্ডসের ব্যাপারগুলো দেখতে হয়, তার যে রেসিডুয়াল টক্সিসিটি কত আছে কিনা সেগুলোর জন্য কিন্তু দেখে রাখতে হয়। এর জন্য ডিপার্টমেন্টালি তার সেই প্রোডাক্টগুলো আগে থেকে নিয়ে স্যাম্পলিং করতে হয়। স্যাম্পলিং করার পর রেসিডুয়াল টক্সিসিটি অ্যানালিসিস করার পর তাদেরকে প্যাকেজিং করা হয়। তো প্যাকেজিংয়ে আগে আরও বেশি মানে স্যানিটারি মেজার্সগুলো নিতে হয়, যাতে কিনা সেটা আমরা বাইরের মানে বিদেশের মার্কেটে আমরা প্রচুর পরিমাণে মানে রপ্তানি করতে পারি এবং উপযুক্ত দাম পেতে পারি আর কি। আচ্ছা আচ্ছা, এই যে মিনিমাম সাপোর্ট প্রাইস বা সর্বনিম্ন সহায়ক মূল্য, এর প্রয়োজনীয়তাটা কি? হ্যাঁ, মিনিমাম সাপোর্ট প্রাইস যেটা আমরা গভর্নমেন্ট দিচ্ছেন, সেটা হচ্ছে যে যিনি প্রডিউসার্স মানে অর্থাৎ চাষি ভাইরা, তারাও ধরুন কোনো কারণ হয়তো বাজারে প্রোডাকশনটা বেশি হয়ে গেছে বা কম হয়ে গেছে, এরকম হতে গেলে গভর্নমেন্ট সেখানে সেটা ডাইরেক্টলি প্রকিউর করে নেন, কিনে নেয়। কিনে নেওয়ার ফলে আছে যে বেশি হলে যেমন চাষি ভাইরা দাম পাচ্ছেন একটা, অন্যদিকে যারা কনজিউমার্স যারা রয়েছেন, ধরুন কোনো কারণে হয়তো কোনো প্রোডাকশনটা কম হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু গভর্নমেন্ট এমআইএসপি ঘোষণা করেন। তাদের কনজিউমারদের যে স্যাটিসফ্যাকশন প্লাস যারা প্রডিউসার, যারা উৎপাদক চাষি, তাদের যে স্যাটিসফ্যাকশন, এবং সেই স্যাটিসফ্যাকশনের ফলে টোটাল যে আমাদের ইকোনমিটা, আমাদের দেশ বা রাজ্যের ইকোনমিটা স্টেবিলিটি দেওয়ার জন্য কিন্তু আমাদের মিনিমাম সাপোর্ট প্রাইস দিতে হয়। যেমন ধরুন আমাদের ধানের ক্ষেত্রে দেখা যাক যে এখানে আমাদের রাজ্য সরকারের তরফ থেকে ধানে কিন্তু মিনিমাম সাপোর্ট প্রাইস ঘোষণা করা হয়েছে, এবং বিভিন্ন কৃষক মান্ডিতে দেখা যাচ্ছে সেই ধানগুলো কিন্তু কেনা হচ্ছে, এবং সেখানে চাষি ভাইরা নিয়ে গিয়ে বিভিন্ন টার্মস অ্যান্ড কন্ডিশন বলা আছে, সে অনুযায়ী গিয়ে তারা কিন্তু যথেষ্ট পরিমাণে দাম পাচ্ছেন এবং এতে ওনারা লাভের মুখ দেখছেন। এটা কিন্তু করা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এই যে গ্রেডিং কত ধরনের হতে পারে? হ্যাঁ, গ্রেডিং বিভিন্ন ধরনের আমাদের গ্রেডিং আছে। তো আমরা সেখানে আমাদের যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে এগ্রিকালচার প্রডিউস গ্রেডিং অ্যান্ড মার্কেটিং অ্যাক্ট অনুযায়ী আমরা কিন্তু বিভিন্ন ফসলের জন্য বিভিন্ন ধরনের গ্রেডিং করব, এবং সেই গ্রেডিং করতে গেলে আমাদের যে একমার্ক ল্যাবরেটরি রয়েছে নাগপুরে, এবং তার অধীনে প্রায় 1100টা আমাদের রিজিওনাল ল্যাবরেটরি রয়েছে। সেই ল্যাবরেটরিতে বিভিন্ন যে ফসল আমরা দিচ্ছি বা কমোডিটি দিচ্ছি, সেই কমোডিটিগুলোকে আগে টেস্টিং করা হয়, ঠিক আছে? টেস্ট করে দেখা হয় যে তা কি গুণগত মান কি, তার মানে রাসায়নিক, ভৌতিক এবং অন্যান্য যে নিউট্রিটিভ পুষ্টি মূল্য কত, এগুলো সমস্ত দেখা হয়। দেখার পরে সেগুলোকে আপনার আমাদের যে বিভিন্ন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড রয়েছে, সেই স্ট্যান্ডার্ডের সঙ্গে তাদের ট্যালি করা হয়। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বলছে ফাও এবং ডব্লিউটিও, তারা যেটা কোডেক্স এবং আইএসও স্ট্যান্ডার্ড রয়েছে, সেই স্ট্যান্ডার্ডের সঙ্গে তাদের একটা সামঞ্জস্য বা সাযুজ্য রাখা হয়, যাতে কিনা আমরা সেটা আমাদের দেশের মার্কেটে এবং বিদেশের মার্কেটে রপ্তানি করে আমরা উপযুক্ত মূল্য পেতে পারি। এগুলো কিন্তু করা যেতে পারে। আচ্ছা, এই যে আপনি যেটা বলছেন নাগপুরে বা আরো যে সমস্ত জায়গায় আপনি বললেন, তো আমাদের পশ্চিমবাংলা থেকে চিত্রটা কি? পশ্চিমবাংলার কৃষক বন্ধুরা কি পারছেন? হ্যাঁ, আমাদের দেশেও কিন্তু, আমাদের রাজ্যেও কিন্তু 42টা রেগুলেটেড মার্কেট কমিটি রয়েছে, এবং সেই মার্কেট কমিটি বা মার্কেট বোর্ড তারাও কিন্তু বিভিন্ন স্যাম্পলিং করেন, এবং স্যাম্পলিং করে প্রতিটা প্রোডাক্টের কিন্তু মূল্য নির্ধারণ করেন। এটা আমাদের যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এগ্রিকালচার কস্ট অ্যান্ড প্রাইস কমিশন রয়েছে, তাদের সাথে আমাদের ডাইরেক্টর অফ ইকোনমিক্স অ্যান্ড এগ্রিকালচার ইকোনমিক্স এবং কোঅপারেশন, তাদের যৌথ প্রয়াসে কিন্তু এগুলো হয়ে থাকে। এবং আমরা যেটাই বলছিলাম যে গ্রেডেশনের জন্য আমরা কিন্তু 2-3 ভাবে দেখতে পারি, যে গ্রেডেশন ফর এক্সপোর্ট অ্যান্ড গ্রেডেশন ফর ইন্টারনাল ট্রেড।
আর হচ্ছে গ্রেডিং ফর ফার্মার্স লেভেল। এই তিনটে জিনিস আমাদের খেয়াল রাখতে হচ্ছে। আমরা যেটা ধরুন এক্সপোর্ট করব, যেমন এক্সপোর্ট করতে গেলে আমাদের কিন্তু ওই যে আগেই বলেছি যে এগ্রিকালচার প্রডিউস মার্কেট অ্যাক্ট অনুযায়ী সেটা করতে হয়, এবং সেটা কিছু এগ্রিকালচার কমোডিটিস রয়েছে যেগুলো প্রহিবিটেড, সেগুলো কিন্তু আমরা বাইরে পাঠাতে পারি না। যেমন সেগুলো যেমন টোবাকো বলুন বা অন্যান্য যে পোস্ত বলুন, এগুলো বাইরে পাঠাতে পারি না। যেগুলো আমাদের কৃষিজ দানা শস্য বা এগুলো সেগুলো পাঠানো হয়, বিভিন্ন ফ্রুটস ভেজিটেবলস পাঠানো হয়, সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের যে সি কাস্টমস অ্যাক্ট রয়েছে সেই অনুযায়ী কিন্তু সেগুলোকে প্যারিটি রাখতে হয়। আচ্ছা। আর যেগুলো আমাদের নিজের ইন্টারনাল ট্রেডের জন্য আমরা যেগুলো করি, যেমন ধরুন তুলো, ঘি, বাটার, ভালো চাল, গম, আটা, গুড়, ডিম, তারপরে রয়েছে আপনার আলু, সবজি, ডাল শস্য, এবং কিছু ভেজিটেবলস অয়েলস, যেগুলো তৈল, এবং যেগুলো মশলা বলতে পারেন, সেগুলোর ক্ষেত্রে করছি কি না, আমরা এক মার্ক যে রয়েছে সেই এক মার্কের সঙ্গে ট্যাগিং করছি, অর্থাৎ এক মার্ক যে গ্রেডটা সেটা আমরা কিন্তু ভলেন্টারিলি আমরা ইউজ করছি। আর আমাদের এখনও আমরা কিন্তু ফার্মার্স লেভেলে যে গ্রেডিংটা সেটা কিন্তু প্রডিউসার্স বা ফার্মার্স লেভেলে এখনও স্বয়ংসম্পূর্ণ হতে পারেনি। কারণ দেখা যাচ্ছে যে চাষি ফসলটা ফলাচ্ছেন সেখানে উনি কিন্তু তার স্ট্যান্ডার্ডাইজ গ্রেডিং করতে পারছেন না। ওই মাঝখানে কিন্তু কোনো মিডলম্যান বা যারা বলতে পারেন যে হোলসেল প্রকিউর বা ডিলার্স, তারা কিন্তু সেই প্রোডাক্টটা কিনে নিয়ে গিয়ে তারা কিন্তু গ্রেডিং করে, মানে লোকাল গ্রেডিং করে কিন্তু মানে মুনাফাটা বেশি পাচ্ছেন। হ্যাঁ, এই জন্য একটু আমাদেরকে আমরা সরকারি স্তরে বা রাজ্য স্তরে বা দেশের স্তরেও কিন্তু আমরা ফার্মার্স লেভেলের গ্রেডিংয়ের উপর একটু জোর দেওয়া হয়েছে আর কি। আচ্ছা আচ্ছা, তো এটা কিভাবে মানে কৃষক বন্ধুরা কিভাবে জানতে পারছেন এই যে? হ্যাঁ, আমাদের যে এইগুলো, মানে আমি একদম পশ্চিম বাংলার চিত্রটা ধরে, হ্যাঁ, পশ্চিম বাংলা আমাদের যে কৃষি বিপণন দপ্তর এবং কৃষি বিভাগ, আমরা যৌথভাবে কিন্তু বিভিন্ন প্রোডাক্টের যে মূল্য এবং আমরা জানিয়ে থাকি। আমরা রেডিও টিভিতে ব্রডকাস্ট করে থাকি, বিভিন্ন পত্রিকা জানানো থাকে। তাছাড়া একমার্ক যে ল্যাবরেটরি রয়েছে ওনাদেরও বিভিন্ন বুলেটিনে দেন, এবং সেটা প্রায় 42টা একমার্ক আমাদের ল্যাব রয়েছে, রিজিওনাল মার্কেট কমিটি রয়েছে স্যার ডিস্ট্রিক্টে। আমাদের যেমন বীরভূম জেলার ক্ষেত্রে দেখেন যে 3টে সাব ডিভিশনে 3টে আমাদের কিন্তু আরএমসি রয়েছে, বোলপুর, সিউড়ি এবং রামপুরহাটে। ওনারাও কিন্তু বিভিন্নভাবে প্রতি ব্লক লেভেলে কিন্তু রিপোর্টগুলো দিচ্ছেন। আর এই একমার্ক গ্রেডের জন্য আমরা যে কোয়ালিটি অফ গ্রেডিং সার্টিফিকেশনের জন্য বিভিন্ন এক্সপোর্ট এবং ডোমেস্টিক ট্রেড, ফার্ম লেভেল গ্রেডিং অর্থাৎ প্রডিউসার লেভেলে সার্টিফিকেশন দিচ্ছে একমার্ক ল্যাবরেটরি। এগুলো সবগুলোই কিন্তু আমরা যে ওই এগ্রিকালচার প্রডিউস গ্রেডিং অ্যান্ড মার্কেটিং অ্যাক্ট 1937, যেটা অ্যামেন্ডমেন্ট 86 অনুযায়ী কিন্তু সাজুজ্য রেখে করা হচ্ছে। আচ্ছা, আমাদের সময় প্রায় শেষ। আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে এই গ্রেডিং যেটা আপনি বলছেন করাটা গুদামে মানে দেওয়ার আগেই সেটা করা তো খুব প্রয়োজন। হ্যাঁ, এটা খুব সুন্দর আপনি বলেছেন যে গুদামজাত করার আগেই কিন্তু আমাদেরকে গ্রেডিং করে নিতে হবে। কারণ কি, আমরা যদি গ্রেডিং করতে পারি, ধরুন ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 1 হচ্ছে সুপিরিয়র কোয়ালিটি, ক্লাস 2 মিডিয়াম, ক্লাস 3 ইনফিরিয়র কোয়ালিটি, তাহলে সেখানে কিন্তু আমরা তাদের যে ভ্যালু এডিশনটা সেটা কিন্তু করে নিতে পারছি, এবং যখন স্টোরিংয়ের খরচটাও কিন্তু সেখানে বাঁচানো যায়। যেটা ইনফিরিয়র কোয়ালিটি সেটা আমরা স্টোর করলাম, সেটাকে ডিসকার্ড করে দিলাম বা ডাইরেক্টলি মার্কেটে সেল করে দিলাম। যেটা সুপিরিয়র কোয়ালিটি সেটা আমরা বিদেশের মার্কেটে এক্সপোর্ট করতে পারছি। যেটা মিডিয়াম কোয়ালিটি আমরা ইন্টারনাল ট্রেড হিসেবে কাজে লাগাতে পারছি। এভাবে কিন্তু ভ্যালু এডিশন করে আমরা চাষি ভাইরা যথেষ্ট দাম পাবেন, এবং আমাদের সরকারি লেভেলেও কিন্তু এটা চলছে। আরও বেশি প্রশিক্ষণের মধ্য দিয়ে, আরও বেশি প্রচারের মধ্য দিয়ে আশা করছি আমরা আগামীতে চাষি ভাইদেরকে এ ব্যাপারে সুশিক্ষিত করে তুলতে পারবো। অবশ্যই আপনারা যেটা আশা করছেন নিশ্চয়ই আপনারা সফল হবেন। আমাদের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। আমাদের বিশেষজ্ঞকে আবার ধন্যবাদ জানালাম। নমস্কার। ধন্যবাদ। Catch up with IDPA's New Horizons every Saturday at 12 noon, only on DD National. বীরভূম জেলার লাভপুর ব্লকেও কৃষি মেলার আয়োজন করা হয়েছিল। কৃষকদের উৎপাদিত ফসল সেখানে বিশেষ গুরুত্ব লাভ করেছিল। এর উদ্বোধন করেন রাজ্যের কৃষিমন্ত্রী পূর্ণেন্দু বসু। এই মেলার মাধ্যমে মুখ্যমন্ত্রী
মূলত বা তথা আমাদের ডিপার্টমেন্ট শুধু নয়, এই যে সমবায়, প্রাণী সম্পদ এবং অন্যান্য উদ্যান পালন বা বাকি যে সমস্ত লাইন ডিপার্টমেন্ট আছে সেগুলো সবই লোকের বা জনসাধারণের বা কৃষকদের সচেতনতা বৃদ্ধির জন্যই এই মেলার আয়োজন বা উদ্বোধন করা হচ্ছে বা হয়ে চলেছে। গোটা রাজ্যেই এটা হয়ে চলেছে। কি ব্যবস্থা রেখেছেন কৃষকদের জন্য? কৃষকদের জন্য আমরা বিভিন্ন ধরনের প্রদর্শনীর ব্যবস্থা রেখেছি, তাছাড়াও আমরা ট্রেনিং সেশন রেখেছি। সেখানে বিভিন্ন বিশিষ্ট যারা এই সম্পর্কে বিশারদ বা এই বিভিন্ন ধরনের শস্য চাষ সম্পর্কে বিশারদ, তারা চাষিদের উন্নত পদ্ধতিতে প্রশিক্ষণের ব্যবস্থা করবে। বিকল্প চাষ আজ চাষি বন্ধুদের অর্থনৈতিক স্বাবলম্বনের নতুন পথ খুলে দিয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে রাজ্যের প্রতিটি ব্লকে যে কৃষি মেলা শুরু হয়েছে সেখানে এই বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তার সঙ্গে রয়েছে কৃষি বিষয়ে সহায়তা, বিভিন্ন আধুনিক কৃষিকাজ নিয়ে আলোকপাত, কৃষি বিজ্ঞানীদের পরামর্শ প্রদান, আধুনিক কৃষি যন্ত্র ব্যবহারের প্রণালী, কৃষকদের ঋণ প্রদান ও ফসলের প্রদর্শনী সবকিছুই রয়েছে এই মেলায়। সম্প্রতি বীরভূম জেলার ইলামবাজার ব্লকে এই মেলার উদ্বোধন করলেন রাজ্যের মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিংহ। এবং এই এলাকার যারা মৎস্যজীবী বলুন, কৃষকই বলুন বা পশুপালন যারা করে, তারাই সবাই এসে তাদের সুবিধা অসুবিধাটা তারা বলতে পারছে এবং তার রেমেডি কিভাবে সেটা মেটানো যায় আমাদের আধিকারিকরা সে প্রশ্নের উত্তর দিচ্ছেন। এবং আমরা যে আধুনিক পদ্ধতিতে যে চাষ করে অনেকটা এগিয়ে গেছি, বাংলা অনেকটা এগিয়ে গিয়েছে, সেগুলো গ্রামের যারা কৃষক আছে তারা এসে এইগুলো জানতে পারছে। এবং আমাদের যে প্রকল্পগুলো, যে প্রত্যেকটা দপ্তরের নানা রকম প্রকল্প মানুষের সুবিধার জন্য, তার সম্বন্ধেও তারা জানতে পারছে কি করতে হবে না করতে হবে, এই প্রকল্প সুবিধা পেতে গেলে কি কি জিনিসের দরকার তারা সব জানতে পারছে। এই মেলায় বহু সমাগম হয় এবং কৃষির সঙ্গে যারা যুক্ত সেই সমস্ত দপ্তর এবং তার সঙ্গে সঙ্গে যারা বিভিন্ন বেসরকারি সংস্থা আছেন বা কিছু এনজিও আছেন, তারাও সবাই এখানে প্রদর্শনী করছেন, স্টল করছেন, যাতে সব মানুষ এক জায়গায় এসে বিভিন্ন দপ্তরকে, পশ্চিমবঙ্গ সরকারের কোন দপ্তরে কি সুযোগ সুবিধা আছে তারা এসে উপলব্ধি করতে পারেন বা তাদের যেগুলো জানার দরকার আছে সেগুলো যাতে তারা এখানে সুপরামর্শ পেতে পারেন। এই উদ্দেশ্যেই বিগত 4 বছর ধরে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে কৃষি দপ্তর, পঞ্চায়েত সমিতির সহযোগিতায় এরকম মেলার আয়োজন করে আসছে।
होगी बदलाव की अब शुरुआत, सुधरेंगे तेरे हालात। मत हार मान तू, है देश की शान तू। कमर कस और सीना तान ले, एक बात बस गांठ बांध ले, बदलाव की तान साध ले। बढ़ा कदम तू वीर के जैसे, तूफान बड़े देखे ऐसे। न रुकेगा तू, न झुकेगा तू। कमर कस और सीना तान ले, एक बात बस गांठ बांध ले, बदलाव की तान साध ले। हरियाली खेतों में झूमेगी, खुशियां तेरे कदम चूमेगी। कुछ सीख नया, कुछ सिखा तू, है फौलादी दिखा तू। कमर कस और सीना तान ले, एक बात बस गांठ बांध ले, बदलाव की तान साध ले। दूरदर्शन किसान, छेड़ो बातें बदलाव की। এই সপ্তাহে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 11 ডিগ্রি সেলসিয়াস থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। পয়লা ফেব্রুয়ারি সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বনিম্ন 14.2 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আকাশ পরিষ্কার থাকবে। দোসরা ফেব্রুয়ারি সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 30 ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন 14 ডিগ্রি সেলসিয়াস। আকাশ পরিষ্কার থাকবে। তেসরা ফেব্রুয়ারি সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 29 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বনিম্ন 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আকাশ পরিষ্কার থাকবে। চৌঠা ফেব্রুয়ারি সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 28 ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন 13 ডিগ্রি সেলসিয়াস। আকাশ পরিষ্কার থাকবে। 5ই ফেব্রুয়ারি সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বনিম্ন 12 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আকাশ পরিষ্কার থাকবে। 6ই ফেব্রুয়ারি সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 27 ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন 11 ডিগ্রি সেলসিয়াস। আকাশ পরিষ্কার থাকবে। 7ই ফেব্রুয়ারি সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বনিম্ন 11 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আকাশ পরিষ্কার থাকবে। এখন আবহাওয়া ভিত্তিক কৃষি পরামর্শ। যে সমস্ত কৃষক বন্ধুরা ধান চাষ করেছেন তাদের জানানো হচ্ছে আগামী 5 দিন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তাই বীজতলায় সেচ প্রয়োগ করবেন না। এই সময় বীজতলাতে চারা হলদে হয়ে যাওয়ার সমস্যা দেখা যেতে পারে। প্রতিকার হিসেবে ডাইথেন জেড 78 2.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করুন। যদি পাতার নিচে মরচে দাগ দেখা যায় তাহলে 0.5% জিঙ্ক সালফেট ও 0.25% চুন জলে গুলে স্প্রে করুন। বীজতলাতে 2 থেকে 3 সেন্টিমিটার জল ধরে রাখুন। যদি সকালের জল খুব ঠান্ডা থাকে তাহলে সকালের জল মাঠ থেকে বার করে দিন ও বিকেলে জল প্রয়োগ করুন। আলু চাষের ক্ষেত্রে জানানো হচ্ছে যেহেতু আগামী 5 দিন বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই, তাই প্রয়োজনে জমিতে সেচ প্রয়োগ করুন। এই আবহাওয়ায় গাছে ধসা রোগ দেখা যেতে পারে। প্রতিকার স্বরূপ ডাইমিথোমর্ফ তার সঙ্গে ম্যাঙ্কোজেব 2 থেকে 2.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করুন। রোগের প্রকোপ বেশি দেখা গেলে সম পরিমাণ ঔষধ 7 থেকে 10 দিন পর পুনরায় প্রয়োগ করুন। যে সমস্ত কৃষক বন্ধুরা গম চাষ করছেন তাদের জানানো হচ্ছে
গম জমিতে হালকা জলসেচ করবেন এই সময়। এখন গম চাষে ব্লাইন্ড রোগ হতে পারে, তাই এর থেকে মুক্তি পাওয়ার জন্য ম্যানকোজেব 2.5 গ্রাম থেকে 3 গ্রাম অথবা ডাইথিন M45 2.5 গ্রাম প্রতি লিটার জলের সঙ্গে মিশিয়ে পরিষ্কার আবহাওয়ায় স্প্রে করবেন। সরিষা চাষের ক্ষেত্রে জানানো হচ্ছে, সরিষা জমিতে এই সময় হালকা জলসেচ করবেন। এই সময় সরিষা চাষে জাপ পোকা ক্ষতি করতে পারে, তাই এর থেকে মুক্তি পাওয়ার জন্য গোমূত্র 1 লিটার প্রতি লিটার জলের সঙ্গে মিশিয়ে পরিষ্কার আবহাওয়ায় স্প্রে করবেন। যে সমস্ত কৃষক বন্ধুরা পটল চাষ করছেন তাদের জানানো হচ্ছে, এই সময় পটল চাষে নরম ফফরি রোগ হতে পারে। এর থেকে মুক্তি পাওয়ার জন্য রাডোমিল 2 গ্রাম দুপুর বেলায় প্রতি লিটার জলের সঙ্গে মিশিয়ে স্প্রে করুন। পেঁয়াজ চাষের ক্ষেত্রে জানানো হচ্ছে, এই আবহাওয়াতে পাতার নিচের দিকে ফোস্কার মতো ছত্রাকজনিত কালো ভূসরোগ দেখা যেতে পারে। প্রতিকারস্বরূপ ম্যানকোজেব বা জাইরাম 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে পরিষ্কার আবহাওয়ায় স্প্রে করুন। दूरदर्शन की DTH सर्विस DD फ्री डिश में आपका स्वागत है। आपको बेहतरीन तस्वीर और अधिक चैनल्स देने के लिए 1 फरवरी 2016 से दूरदर्शन करने जा रहा है कुछ खास बदलाव, जिसके लिए आपको अपने DD फ्री डिश के सेट टॉप बॉक्स में करने होंगे कुछ चेंजेस। इसके लिए आपको अपने डिश को हिलाने की आवश्यकता नहीं है। सबसे पहले अपने सेट टॉप बॉक्स के रिमोट से मेन्यू दबाएं, फिर इंस्टॉलेशन मेन्यू पे जाएं। उसके बाद स्क्रीन पर दिख रहे TP लिस्ट को सिलेक्ट करें, चैनल ऐड करें और फिर फ्रीक्वेंसी 11090 मेगाहर्ट्ज, सिंबल रेट 29500 और पोलैरिटी V दबाकर सेव करके सर्च बटन दबाएं। इसके बाद स्क्रीन पर दिखाई गई सभी फ्रीक्वेंसी और सिंबल रेट को इसी प्रकार सेट करें। तो लीजिए, आपका DD फ्री डिश का सेट टॉप बॉक्स तैयार है। अब आपको और अधिक चैनल्स का मजा देने के लिए। अधिक जानकारी के लिए आप हमें फोन कर सकते हैं हमारे टोल फ्री नंबर 1800110510 पर, या मेल कर सकते हैं ddfreedishdth@gmail.com पर। तो जुड़े रहिए दूरदर्शन के साथ और बिना किसी मासिक शुल्क के फायदा उठाइए बेहतरीन तस्वीर और पहले से भी ज्यादा टीवी चैनल्स का।